ধন্যবাদ আপনাকে এবং একই সাথে যারা সহ-আলোচক রয়েছেন এবং যারা শুনছেন। আহ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে ঢাকাকে যদি আমরা দেখি যে একটা অসম উন্নয়ন পরিক্রমার মধ্য দিয়ে বাংলাদেশে যাচ্ছে। তো মোটা দাগে যদি যদি বলি যে আমাদের উন্নয়নের বা অর্থনৈতিক কর্মকাণ্ড বলি বা যা কিছুই বলি না কেন, সকল কিছুরই কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা। আমার পূর্ববর্তী আলোচক একটু আগেই বললেন যে যে ঢাকার বাইরে কোনো একটা সেবার ঘাটতি আছে, সবাই ঢাকামুখী হয়ে আসছে, চলে আসছেন। তো আমি শুধু ওই ফিগারটা এভাবে বলতে চাই যে ঢাকার যে বর্তমান যে অবস্থান, এখন তো আমরা বলছি যে এটি পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ জনবহুল শহর, কিন্তু আমরা যখন উন্নয়ন পরিকল্পনায় যাই তখন 2050-কে সামনে রেখে যদি ভাবি, তখন কিন্তু এটি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে জনবহুল। তো কিছুক্ষণ আগে উনি সিরিয়ার উদাহরণ দিয়েছিলেন সবচেয়ে নিম্ন মানের যে শহর, তারপরেই দেখা যাচ্ছে আমাদের তৃতীয় বা চতুর্থ অবস্থানে আমরা থাকি। তো এখন এই অবস্থার জন্য দায়ী কারা? আমাদের নীতি কৌশল কর্ম পরিকল্পনা সেগুলো কাজ করছে কিনা? আমি যেহেতু জনসংখ্যা নিয়ে কাজ করি এবং সেক্ষেত্রে আমি দেখতে পাই বা গবেষণার পরিসরও দেখতে পাই ঢাকা শহরে কারা আসলে এখানে আসে। আমরা এখানে দেখতে পাই যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু আসে, মূলত নিম্ন আয়ের মানুষেরাই এখানে আসে। তাহলে এখন সে প্রেক্ষাপটে দেখা যায় বাংলাদেশের মোট জনসংখ্যার যে বৃদ্ধির হার, তার দ্বিগুণেরও বেশি কিন্তু হচ্ছে ঢাকা শহরে। তার মাত্র একটি কারণ যদি বলি যে না, শুধুমাত্র জন্মহার এবং মৃত্যুহার এর পাশাপাশি দেখা যায় স্থানান্তর বা মাইগ্রেশন। এবং দুঃখজনক জন্য বিষয় যেটি হচ্ছে, আমাদের দেশে কিন্তু কোনো মাইগ্রেশন নীতিমালা নেই। আমি চীনের বেইজিং এ ছিলাম এবং প্রায় 4.5 বছর চীন দেশে ছিলাম, এবং আমি জানি যে চীনের অনেক কিছুই আমাদের এখানে প্রয়োগযোগ্য হবে না। অধিকারের জায়গার একটা ব্যাপার রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় চিন্তার বিষয় রয়েছে যে আমাদের কি কেন একটা মাইগ্রেশন নীতিমালা নেই। অবশ্যই জনমানুষের পপুলেশন মোবিলিটি ঘটবে, কিন্তু মোটা দাগে যেটি লক্ষ্য করছি যে আমাদের যে নীতি কৌশলগুলো বলি, যে এই যে ডিসেন্ট্রালাইজেশনের কথা বলছেন বা বিকেন্দ্রীকরণের কথা বলছি, সেগুলো কিন্তু বড় পরিসরে কাজ করছে না। এবং ইতিমধ্যে জলবায়ু পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসাবে আবির্ভূত হয়েছে। আপনি জানেন যে ঢাকা শহরের বস্তিতে যে মানুষগুলো বসবাস করে, সর্বশেষ যে জরিপে আমরা দেখতে পেয়েছি প্রায় 7.5% মানুষই কিন্তু আসছে কিন্তু এই পরিবেশগত দুর্যোগের কারণে, এবং এটি কিন্তু ভবিষ্যতে আরো বেড়ে যাবে। এখন যদি বেড়ে যায়, তখন প্রশ্ন হবে যে ঢাকার জনঘনত্বের কি অবস্থা হবে। ইতিমধ্যেই আপনি বুঝতে পারছেন যে এই জনঘনত্ব অন্যতম একটি জনঘনত্বের এলাকার মধ্যে বসবাস করছি। জনসংখ্যা বৃদ্ধির হার যদি বেড়ে যায়, এখানে যদি কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সকল কিছুর কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা। আমরা কিন্তু ঢাকাকে গবেষণায় দেখতে পেয়েছি প্রাইমেট সিটি, অর্থাৎ একমুখী সিটি আমরা তৈরি করেছি। এবং কিন্তু সিটিকে যে ডিসেন্ট্রালাইজ করে যে বহুমুখী সিটি যে তৈরি করা, নগর তৈরি করা, সেদিকে কিন্তু আমরা যাইনি। এখন কর্মসংস্থানের আমাদের গবেষণায় আমরা দেখতে পাই যে কর্মসংস্থানের সুযোগের একটা কেন্দ্রীয় ভবন হচ্ছে ঢাকা, এবং অঞ্চল ভিত্তিক জায়গায় যখন আমরা দেখি সেখানে কর্মসংস্থান যথাযথ হচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই মানুষ কিন্তু স্থানান্তরিত হয়। একমাত্র করোনা কালে আমরা দেখতে পেয়েছি ঢাকা থেকে মানুষ গ্রামমুখী হয়েছে, কিন্তু এর বাইরে আমরা সবসময় দেখেছি যে রুরাল টু আরবান মাইগ্রেশনটাই মুখ্য বিষয় ছিল। এখন জাতিসংঘের সর্বশেষ যে জরিপ, সর্বশেষ যে প্রক্ষেপণ, সে 2025-এ ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট, সেই অনুযায়ী দেখা যায় যে এখন নগরায়নের মাত্রা, ডিগ্রি অফ আরবানাইজেশনকে ভিত্তি করে কিন্তু সারা বাংলাদেশকে যখন বিবেচনায় নেওয়া হচ্ছে, তখন দেখা যাচ্ছে বাংলাদেশের এখন 53.3%ই কিন্তু মানে নগর বা আরবান ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, এবং এটি কিন্তু আরো বাড়বে। কিন্তু সে পাশাপাশি পরিষেবা বা ওই যে সুযোগের জায়গাগুলো যখন তৈরি হবে, নাগরিকের ক্ষেত্রে মৌলিক অধিকারের জায়গা, যেটা তার কর্মসংস্থান বলি, শিক্ষা বলি, চিকিৎসা বলি, ব্যবসা বলি, তো এই জায়গাগুলোর মানে কেন্দ্রটা ঢাকা কেন্দ্রিক কেন হবে? আমরা উচ্চশিক্ষা বলেন, সকল কিছু, স্বাস্থ্যসেবা বলেন, প্রশাসনিক ব্যবসায়িক কর্মকাণ্ড বলেন, সকল কিছুর কেন্দ্রবিন্দু করে ফেলেছি ঢাকাকে। এখন এই অবস্থার মধ্য দিয়ে যে এই চ্যালেঞ্জগুলো দেখা যাচ্ছে, আমি মূলত আমাদের গবেষণাগুলোতে দেখতে পাচ্ছি যে আমাদের যে নীতি কৌশলগুলো আছে সেগুলো আসলে আমি মনে করি যে আহ, যথাযথভাবে কাজ করছে না। তবে আশাপ্রদ ব্যাপার যে নগর নীতি একটা হয়েছে,
এবং এই বছরই জানুয়ারির 1 তারিখে একটা নতুন আহ, নগর নীতি তৈরি হয়েছে, কিন্তু সেটির বাস্তবায়নে কি উদ্যোগ রয়েছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু পাশাপাশি কিন্তু এটিও লক্ষণীয়, আমাদের জনসংখ্যা নীতি আপডেট হয়েছে 2025-এ, কিন্তু এগুলোর বাস্তবায়নে যে কিভাবে কাজ করবে, কোঅর্ডিনেশন মেকানিজম কিভাবে হবে, এবং এই যে বিকেন্দ্রীকরণের কথা বলছি বা আঞ্চলিক শহরগুলোর যে উন্নয়ন, আমি জানি যে এই বর্তমান সরকার, বর্তমানে বিএনপি সরকার তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি, যে ইস্তেহার ছিল, দ্বিতীয় জি, সিটির কথা বলেছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে।